বাওয়ালি রাজবাড়ির কথা অনেকেই শুনেছেন বা দেখেছেন। সিনেমার শুটিং হয় এখানে। এখানে আসেন, থাকেন, আবার চলে যান। কিন্তু বোধহয় অনেকেই জানেন না কি ছিল এখানে। এই বাওয়ালির ইতিহাস সপ্তদশ শতাব্দীর থেকেও প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ। জানেন কি জায়গাটার নাম হঠাৎ বাওয়ালি হলো কেন? সাধারণত একটা ধারণার কথা প্রায় সবাই জানেন, কিন্তু আমাদের হিস্ট্রি এভিনিউর এই সাধারণ তথ্য মানতে একটু কেমন যেন লাগছিল। তাই আরও পড়াশোনা করে জানতে পারলাম বাওয়ালির নাম আগে কি ছিল আর কি কারণে বাওয়ালি হলো। জানবো সেসব কথা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, জানতে পারবেন সব কথা, নয়তো মিস করে যাবেন অনেক কিছু। এখানে ঘুরতে আসার আগে যদি এখানকার ইতিহাস জেনে নেন তাহলে আপনাদেরই ভালো লাগবে এবং আগামী প্রজন্মকেও জানাতে পারবেন সেই সব কথা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। 16 শতকের সূচনায় যখন সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তার হতে থাকে মুঘল সাম্রাজ্য, দিল্লির মসনদে তখন রাজত্ব করতেন মুঘল সম্রাট আকবর। এদিকে বাংলায় তখন 12 ভূঁইয়ার অন্যতম মহারাজা প্রতাপাদিত্য রায়। মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তৎকালীন দক্ষিণবঙ্গ। তারা এদেশের নারী পুরুষ ধরে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করত। প্রতাপাদিত্য রায় এই জলদস্যু দমন করার জন্য অনেকগুলি দুর্গ নির্মাণ করেন। তার মধ্যে বজবজের কথা আমরা আগের একটি ব্লগে জানিয়েছি। ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মুঘল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ। মানসিংহের পছন্দের মানুষ ছিলেন বাসুদেব রাম রায়। সেই সময় কৃষক বিদ্রোহ এবং দস্যুদের কারণে জর্জরিত ছিলেন সম্রাট আকবর। এই বাসুদেব রাম রায় তাঁর বুদ্ধিমত্তা ও সাহসে ভর করে সমাধান করলেন কৃষক বিদ্রোহের সমস্যার। সম্রাট আকবর অবশেষে মুখ দেখলেন শান্তির। এই বাসুদেব রাম রায়ের আদি নিবাস ছিল উত্তরপ্রদেশে। তার কাজে খুশি হয়ে মুঘল সম্রাট তাকে বাংলায় 3 লাখ একর জমি এবং মণ্ডল উপাধিতে ভূষিত করলেন। জমি পাওয়ার পর বাংলায় চলে আসেন বাসুদেব রাম রায়। বাসুদেব রাম রায়ের উত্তরসূরি এবং পরিবারের মানুষেরা বাংলায় এসে জমিদারি প্রথার প্রতিষ্ঠা করেন। এরা ছিলেন মাহিষ্য সম্প্রদায়ের বৈষ্ণব। শোনা যায় বাংলায় নদিয়াতে এসে বাস করেন। অনেক ইতিহাসবিদদের মতে 16 শতকের শেষে বা 7ম শতকের শুরুতে বাসুদেব রাম রায়ের নাতি শোভারাম রায় মণ্ডল উপাধিতে ভূষিত হন। এরপর থেকে এই পরিবার মণ্ডল পদবি ব্যবহার করেন। শোভারামের নাতি রাজা রাম হিজলি সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং তার সাহসিকতার পুরস্কার হিসেবে রাজা তাকে 50টি গ্রামের মালিকানা দিয়েছিলেন, যার মধ্যে বাওয়ালি এবং বজবজ ছিল। সেই সময় পুরো বাওয়ালি বজবজ ছিল সুন্দরবনের অংশ। নদী নালা জঙ্গলে ঘেরা, জলে কুমির, ডাঙায় বাঘ এবং অন্যান্য হিংস্র পশুদের সাথে ছিল মানুষের বাসস্থান। রাজারামের নাতি হারাধন, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক অংশীদার ছিলেন। প্রকৃতপক্ষে এই সময় থেকেই মণ্ডল পরিবারের উন্নতি শুরু হয়। বাওয়ালির জমিদার বাড়ি থেকে রাজবাড়ি হয়ে ওঠার সূচনা হয়েছিল এই হারাধন মণ্ডলের হাত ধরেই। হারাধন মণ্ডলকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। বাওয়ালির তৎকালীন জমিদার বাড়িকে রুচিশীলভাবে সাজিয়েছিলেন এই হারাধন মণ্ডল। হারাধন মণ্ডলের 7 পুত্র ছিল। বাবার মতোই দানশীল ছিলেন তারাও। বাওয়ালি রাজবাড়ির সুনাম বজায় রেখেছিলেন তাদের উত্তরসূরিরাও। পরম বৈষ্ণব মণ্ডল জমিদাররা তাদের কুলদেবতা শ্রীকৃষ্ণের মন্দির স্থাপন করেছিলেন ওই অঞ্চলে। মূলত মন্দির স্থাপনায় তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, তাই বাওয়ালিকে একসময় মন্দির নগরীও বলা হতো। 1771 সালে হারাধন মণ্ডল নির্মাণ করেছিলেন বাওয়ালির রাধাকান্ত জিউয়ের মন্দির। 1794 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন গোপীনাথ জিউর নবরত্ন মন্দির। এই সব মন্দিরই ইতালিয়ান মার্বেল দিয়ে সাজানো ছিল। বাওয়ালির নাট মন্দির এবং অষ্টভুজাকৃত রাসমঞ্চ ছিল সেই অঞ্চলের অন্যতম স্থাপত্য। এছাড়াও তারা নির্মাণ করেছেন দ্বাদশ শিব মন্দির, পোড়ামাটির গোপীনাথ মন্দির, জগন্নাথ দেব লক্ষ্মী জনার্দন, চণ্ডী মাতা, রাজরাজেশ্বরী ইত্যাদি দেবদেবীর মন্দির। এই মণ্ডল পরিবারের এক অসাধারণ সৃষ্টি ছিল
জলটঙ্গী। বাংলায় সেই সময় এই ধরনের স্থাপত্য ছিল বিরল। তখনও জমিদার বাড়ি হিসেবেই প্রচলিত ছিল বাওয়ালির মণ্ডল পরিবারের রাজবাড়ি। জমিদারদের সান্ধ্যকালীন বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল একটি দিঘির মধ্যে বিশেষ স্থানে। তাকেই বলা হতো জলটুঙ্গি। মণ্ডলদের স্থাপত্যে ছিল ইউরোপীয় ছাপ। তাঁরা নির্মাণ করেছিলেন বিরাট প্রাসাদ। 18 শতকে রবার্ট ক্লাইভ বাওয়ালির মণ্ডলদের কলকাতায় বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানান। বাওয়ালির রামনাথ মণ্ডল এবং মানিক মণ্ডল তারা ক্লাইভের আমন্ত্রণে সাড়া দিয়ে আদিগঙ্গার তীরে বসতি স্থাপন করেছিলেন। তবে মতান্তরে টালিগঞ্জ চেতলা অঞ্চলে ক্লাইভের আমন্ত্রণে নয়, তারা এসেছিলেন সাবর্ণ রায়চৌধুরীদের আমন্ত্রণে বসতি স্থাপন করতে। এখানেও ওনারা মূল 3টি মন্দির তৈরি করেন, যা রাধাকান্ত মন্দির, ছোট রাজবাড়ি এবং বড় রাজবাড়ি বলে পরিচিত। প্রসঙ্গত বলে রাখি, এই বিষয়ে আমাদের ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। বাওয়ালিতে মণ্ডল রাজবাড়ি ওই অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষার জন্য অনেক কাজ করেছিলেন, যেমন দাতব্য চিকিৎসালয়, স্কুল প্রভৃতি। চলুন এবার জেনে নেওয়া যাক বাওয়ালির নাম হলো কেন। সাধারণভাবে অনেক সম্ভাবনার কথা উঠে আসে। বনে এলি গেলি এই শব্দবন্ধ থেকেই নাম হয়েছিল বাওয়ালির। বাংলায় বাওয়াল একটি কথ্য শব্দ, যা মোটামুটিভাবে কোলাহলপূর্ণ এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয়। একসময় জলদস্যুদের আক্রমণ ও অত্যাচার এই জায়গায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করত। তাই কি বাওয়াল থেকে বাওয়ালি? তবে ঐতিহাসিকদের কাছে এই দুটি মতের গ্রহণযোগ্যতা নেই। অন্য একটি মতে বাওয়ালিতে ছিল বাওয়াল সম্প্রদায়ের মানুষজনের বাস। মধু সংগ্রহ ছিল তাদের প্রধান জীবিকা। এই সম্প্রদায়ের নাম থেকে হয়েছে বাওয়ালি। প্রথমেই বলেছিলাম সাধারণ মতের বাইরেও কিছু থাকতে পারে, তাই আমরা খুঁজে পেলাম আরও দুটি সম্ভাবনার কথা। বাওয়ালি সুন্দরবনের কাঠকাটা শ্রমিক শ্রেণী। কাঠ কাটার সময় হিংস্র জন্তুর আক্রমণ ও অন্যান্য দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাউলদের সাহায্য নেয় বলে তাদের নাম হয়েছে বাওয়ালি। লোকবিশ্বাস অনুসারে বাউলরা বাঘ বাঁধা মন্ত্র জানে। তারা গণ্ডি কেটে বাঘবন্দি করে কিংবা মন্ত্র পড়ে বাঘের মুখ বন্ধ করে দেয়। আবার ডক্টর সুকুমার সেনের লেখা থেকে জানা যায়, নদী নালা খাড়িতে খুব জোরে নৌকো বা ছিপ নৌকো যারা চালায় তাদের বাওয়া বলা হতো। মনে রাখতে হবে রাজা প্রতাপাদিত্য, বজবজের নৌবাহিনী ও দুর্গের কথা। এই মানুষদের বসবাস ছিল বলে বাওয়ালি নাম তার থেকেও আসতে পারে। বিভিন্ন ঐতিহাসিকদের মতে এই জায়গার নাম ছিল চণ্ডীপুর গ্রাম। কালক্রমে জীবন জীবিকার জন্য এই জায়গা বাওয়ালি বলে পরিচিত হয়। কালের স্রোতে হারিয়ে যায় অনেক কিছু, তবু ইতিহাস কথা বলে চলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।